গুড ওরাল হাইজিন এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমরা কতটুকু জানি। গুড ওরাল হাইজিন মেইনটেনেন্স মানে কিন্তু শুধুমাত্র একটা হেলদি ডেন্টাল স্মাইল মেইনটেনেন্সই না, আপনার একটা হেলদি বডি স্টাইল মেইনটেনেন্স, একটা হেলদি লাইফ স্টাইল মেইনটেনেন্স। আমাদের বডির যে গেটওয়ে সেটা কিন্তু হলো ওরাল ক্যাভিটি। সো একটা হেলদি ওরাল ক্যাভিটি যখন কেউ মেইনটেন করছে তার মানে সে একটা হেলদি লাইফস্টাইল মেইনটেন করছে। যাদের পুয়ার ওরাল হাইজিন থাকে, ব্যাড ওরাল হাইজিন, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের ইলনেস হওয়ার সুযোগ থাকে, যেমন ডায়াবেটিস, হার্টের বিভিন্ন ডিজিজ, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এমনকি প্রেগনেন্সিতেও অনেক খারাপ প্রভাব পড়তে পারে বেবির উপর যদি মায়ের ওরাল হাইজিনটা খারাপ হয়। রিসার্চে আসলে দেখা গেছে যে বিভিন্ন ধরনের হার্টের ডিজিজের পেছনে পুয়ার ওরাল হাইজিনটা দায়ী। সো ওরাল হাইজিন কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। ওরাল হাইজিন মেইনটেনেন্সটা আমাদের জন্য এখন এসেনশিয়াল একটা ব্যাপার হয়ে গেছে। ডায়েটের ক্ষেত্রে আমি সবসময় সবাইকে বলে থাকি, খুব বেশি কিছু মেইনটেন করার দরকার নাই, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সুগার কন্টেনিং ফুড এবং বেভারেজ। এটাকে অ্যাভয়েড করবেন, কমপ্লিটলি অ্যাভয়েড করবেন। যারা কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারবেন না তারা একটু লিমিটেড করে ফেলবেন। সুগার কন্টেনিং ফুড এবং বেভারেজ আমাদের ওরাল হাইজিন একদমই নষ্ট করে দেয়। সো এটাকে আমরা যতটুকু চেঞ্জ করতে পারবো এই হ্যাবিটটাকে, আমরা ততটা ভালো। এছাড়া স্মোকিং অ্যাভয়েড করা, অনেক বেশি অ্যালকোহল কনজাম্পশন অ্যাভয়েড করা, এগুলোও খুব জরুরি। যারা অনেক বেশি পান, তামাক, চুন, জর্দা, সুপারি, গুল এগুলো ব্যবহার করছেন তাদের জন্য খুব অ্যালার্মিং একটা নিউজ হচ্ছে, ওরাল ক্যান্সারের জন্য এগুলো খুবই বেশি দায়ী। সো এগুলোকে অ্যাভয়েড করা, একদম ছেড়ে দেওয়া খুবই জরুরি। একটা হেলদি লাইফস্টাইল, একটা হেলদি ওরাল হাইজিন মেনটেন করতে গিয়ে আমরা অনেকগুলো কমন মিস্টেক কিন্তু করে ফেলি। সেগুলো কি কি? যেমন অনেকেই মনে করেন আমি খুব জোরে জোরে দাঁত ব্রাশ করব, এটা আমার জন্য খুব ভালো, আমার দাঁতগুলো ক্লিন থাকবে, হোয়াইট থাকবে এবং আমার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন হবে। কখনোই না। খুব রাশ, খুব হার্ড টুথ ব্রাশিং একদমই দাঁতের জন্য খারাপ। টুথের যে সবচেয়ে উপরের লেয়ারটা থাকে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনামেল। যারা অনেক বেশি হার্ড ব্রাশ করি আমরা, তাদের ক্ষেত্রে কিন্তু উপরের এনামেলটা প্রচুর পরিমাণ লস হয়ে যায় এবং এটা একসময় দাঁতগুলোকে ভেঙে ফেলে, ক্রাউনগুলো ব্রেক হয়ে যায়, দাঁতের ভেতর যে নার্ভগুলো থাকে সেগুলো এফেক্টেড হয়ে যায়। সো নো হার্ড ব্রাশিং। আমি পেশেন্টকে এটাও বলে থাকি, যারা এই অভ্যাসটাকে চেঞ্জ করতে পারেন না, টু মাচ হার্ড ব্রাশিংকে, তাদের ক্ষেত্রে আমরা বলি যেটা যাদের অ্যাক্টিভ হ্যান্ড, কেউ যদি রাইট হ্যান্ডে ব্রাশ করেন তারা চেষ্টা করবেন লেফট হ্যান্ডে ব্রাশ করতে, তাহলে কখনই আর জোর দিয়ে ব্রাশ করতে পারবেন না। আর আপনার ওরাল হাইজিনের কিছুটা দায়িত্ব আপনার ডেন্টিস্টকেও দিয়ে দেবেন। 3 মান্থলি আপনার ডক্টরকে ভিজিট করুন। 3 মাস পর পর আপনি একটা রেগুলার ডেন্টাল চেক আপে যাবেন ডক্টরের কাছে। ছোট ছোট কোনো প্রবলেম থাকলে তখনই ডক্টর আপনাকে বলে দিবে, সর্ট আউট করে দিবে এবং বছরে 2 বার স্কেলিংটা করবেন। এটা আপনার দাঁতের জন্য খুবই জরুরি। নেগলিজেন্সি ব্যাপারটাকে কিন্তু আমাদের একদম অ্যাভয়েড করতে হবে। আমরা অনেক সময় দেখা যায় গাম থেকে একটু ব্লিডিং হচ্ছে, কোথাও গামে একটু ইনফেকশন হয়ে আছে, এগুলো নিয়ে আমরা তেমন একটা পাত্তা দিচ্ছি না, ডক্টরকেও ইনফর্ম করছি না। এখান থেকেই কিন্তু বড় কোনো একটা প্রবলেম ডেভেলপ করতে পারে। যাদের কন্টিনিউয়াস গাম ব্লিডিং হয় বা যাদের দাঁতে কন্টিনিউয়াস একটা ইনফেকশন আছে, তাদের কিন্তু ডক্টরের কাছে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট গাম ইনফেকশন থেকে বড় বড় অনেক রকমের প্রবলেম হয়ে যেতে পারে। আবার আমরা যদি রেগুলার একটু ডক্টরের কাছে যাই, এভরি 3 মান্থ একটু ডক্টরকে ভিজিট করি, ছোট ছোট কিছু ডক্টরের ছোট ছোট কিছু অ্যাডভাইস কিন্তু আপনাকে ছোট ছোট সমাধানগুলো দিয়ে দিতে পারে। বড় কোনো বিপদের হাত থেকে প্রথম অবস্থাতেই আপনাকে মুক্তি দিতে পারে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে কিভাবে নিজেদের ডেইলি প্র্যাকটিসটা মেনটেন করবো ওরাল হাইজিনটাকে টেক কেয়ার করার ব্যাপারে, খুব সিম্পল। আমরা ব্রাশিং দিনে 2 বার করবো, আফটার ব্রেকফাস্ট এবং আফটার ডিনার। ব্রেকফাস্টের পর একবার ব্রাশিং, ডিনারের পর একবার ব্রাশিং, সিম্পল। ব্রাশিং এর পর ফ্লসিং এর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব ওয়াটার ফ্লসিং এবং ইন্টারডেন্টাল ব্রাশিং, এই দুটোকে। অনেকে থ্রেডিং টাইপের ফ্লসিংটাকে পছন্দ করেন, সেটা অ্যাভয়েড করাই ভালো। এছাড়া নেভার এভার টুথপিক কিন্তু গাম ইনফেকশন বাড়িয়ে দেয়। সো কখনোই টুথপিক ব্যবহার করবেন না। মাউথ ওয়াশ ইউজ করতে পারেন, তবে রেগুলার মাউথ ওয়াশ ইউজ করা যাবে না, মাঝে মাঝে ইউজ করবেন, মাঝে মাঝে ছেড়ে দিবেন, এটাই ভালো। এবং মাউথ ওয়াশ ইউজ করার আগে অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশনটাকে ফলো করবেন। আপনার পেস্ট ব্যবহারের ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন আপনি যেন একটা ফ্লুরাইড কন্টেনিং টুথপেস্ট ব্যবহার করেন। ফ্লুরাইড কন্টেনিং টুথপেস্ট আপনাকে অনেক হেল্প করবে দাঁতকে হেলদি রাখার জন্য।
বাট এটা আবার বাসায় সবসময় খেয়াল রাখবেন বাচ্চারা যেন ফ্লোরাইড কন্টেইনিং টুথপেস্টটা ইউজ না করে। অ্যাটলিস্ট 12 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের জন্য আলাদা পেস্ট রাখবেন, বড়দের জন্য আলাদা পেস্ট রাখবেন। ফ্লোরাইড কন্টেইনিং টুথপেস্ট যদি বাচ্চারা ইউজ করে দেখা যায় অনেক সময় তারা সোয়ালো করে ফেলতে পারে, এতে নানা প্রবলেম দেখা যায়। বাচ্চাদেরকে ডক্টরের কাছে নিয়ে আসবেন ফ্লোরাইড থেরাপির জন্য। ফ্লোরাইড থেরাপি বাচ্চাদের দাঁতকে অনেক বেশি হেলদি রাখবে। টুথব্রাশ নিয়ে আমি কয়েকটা কথা বলি। সবসময় চেষ্টা করবেন সফট ব্রিসেলের টুথব্রাশ ইউজ করতে। সফট ব্রিসেলের টুথব্রাশ খুবই জরুরি। যারা হার্ড ব্রিসেল ব্যবহার করছেন এটা কিন্তু দাঁতের এনামেলকে লস করে ফেলছে। সো টুথব্রাশ সবসময় সফট ব্রিসেলের ব্যবহার করবেন এবং টুথব্রাশের যে হেডটা আছে সেটা যেন স্মল হেডেড হয় সেটাও খেয়াল করবেন। স্মল হেডেড টুথব্রাশ দিলে হয় কি পেছনের দাঁতগুলো সুন্দরভাবে ব্রাশ হয়ে যায়, বা যাদের আঁকা বাঁকা দাঁত থাকে তাদের ক্ষেত্রেও সুন্দরভাবে সব সারফেস গুলো ব্রাশ করতে স্মল হেডেড ব্রাশটা অনেক বেশি সাহায্য করে। লার্জ হেডেড ব্রাশ বা খুব হার্ড ব্রিসেলের ব্রাশ যেটা একদমই করে না। টুথব্রাশ কতদিন পরপর চেঞ্জ করা উচিত? আমি পার্সোনালি অ্যাডভাইস করব 1 থেকে 1.5 মাস পরপরই টুথব্রাশটাকে চেঞ্জ করে ফেলবেন। আর কেউ আপনারা চেকও করতে পারেন যাদের আরো আগে ব্রিসেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারা আরো আগে চেঞ্জ করে ফেলবেন। তা না হলে 1.5 মাসের মধ্যে চেঞ্জ করে ফেলাটাই ভালো। ব্রাশিং টেকনিকটা কেমন হবে আপনি অবশ্যই ডক্টরের কাছ থেকে সবসময় জেনে নেবেন আপনি কিভাবে ব্রাশ করবেন। ব্রাশিং টেকনিকটা আসলে খুবই জরুরি। সুস্থভাবে বাঁচুন, প্রাণ খুলে হাসুন। We believe excellence in every smile.